আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের নাহু অংশের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আপনারা সকলেই অবগত আছেন, আজকের ক্লাসটি মূলত আমাদের সরফ অংশের 24টি ক্লাস শেষ হওয়ার পরে 25তম ক্লাস টোটাল কোর্সের আর নাহু অংশের প্রথম ক্লাস। তো এই অংশে মোটামুটি আমরা নাহুর পরিচয় পাশাপাশি আহ, আমাদের বা বেসিক কিছু ধারণা, নাহুর বেসিক কিছু বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু আমাদের সবার হাতে কি খাতা কলম আছে? খাতা কলম সবার কাছে আছে? জি ওস্তাদ আছে। জি, সবাই খাতা কলম নিয়ে বসবেন, যেন কোনো কিছু নোট করা থাকলে নোট করতে পারে। আচ্ছা, তো ইলমুন নাহু কাকে বলে? ইলমুন নাহু পরিচয়টা কি, এটা আমরা প্রথমেই জানবো। যে যেসব নিয়ম কানুন ধারা যেসব নিয়ম কানুন দ্বারা মওরাব ও মাবনি হওয়ার দৃষ্টিতে তিন কালেমা তথা ইসিম ফিল হরফ এর শেষ অবস্থা, শেষ অক্ষরের অবস্থাসমূহ অবগত হওয়া যায় এবং বাক্যের অন্তর্গত শব্দাবলীর পারস্পরিক সংযোজন বিন্যাস পদ্ধতি সম্পর্কে জানা যায়, সেসব নিয়ম কানুন সম্বলিত শাস্ত্রকে ইলমুন নাহু বলে। আমি আবারও বলছি, যেই নিয়ম কানুনের মাধ্যমে মুঅরাব মাবনি হওয়ার দৃষ্টিতে ইসিম ফিল হরফের শেষ অবস্থা জানা যায়। এখন মুঅরাব মাবনি কি এটাই তো জানি না আমি, তাহলে এটা কিভাবে বুঝবো, তাই না? তো মুঅরাব এটা আমরা জানবো, মুঅরাব মাবনিটা কাকে বলে, ইসিম ফিল হরফ কাকে বলে এটা আমরা জানি। তো এর শেষ অক্ষরের অবস্থা সমূহ জানা যায়, অর্থাৎ এক কথায় মুঅরাব মাবনি বাদ দেন, যে যে সব নিয়ম কানুন দ্বারা ইসিম ফিল হরফ এর শেষ অক্ষরের অবস্থা অবগত হওয়া যায়, জানা যায়, এবং বাক্যের মধ্যে যে শব্দাবলী থাকবে এইখান থেকে, এবং বাক্যের মধ্যে যে শব্দাবলী থাকবে এই শব্দাবলীকে একটাকে আরেকটার সাথে সংযোজন করার, মিলানোর যে প্রক্রিয়া বা মিলানো, কিভাবে আপনি মিলাবেন, এই পদ্ধতিটা যে জ্ঞানের মাধ্যমে, যে শাস্ত্রের মাধ্যমে আপনি জানতে পারবেন, সেটাই হচ্ছে ইলমুন নাহু। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ইলমুন নাহুটা কাকে বলে? জি ইনশাল্লাহ। জি, কথা বলেন, বুঝতে পেরেছেন? জি। আমাকে একটু কেউ বুঝাতে পারবেন যে আমি ইলমুন নাহুর সংজ্ঞার মাধ্যমে এটা বুঝলাম, এটা হচ্ছে ইলমুন নাহু, নিজের ভাষায় কি বলতে পারবেন? আল মাহমুদ, জি ওস্তাদ। নিজের ভাষায় বলেন, ইলমুন নাহুটা আপনি কি বুঝছেন? ইলমুন নাহু বলতে কি বুঝে, কি বুঝছেন? অর্থাৎ ইলমে নাহু এমন একটা শাস্ত্র বা এমন একটা গ্রামার, যে গ্রামার অধ্যয়ন করলে মুরাব এবং মাবনির শেষের অক্ষরে কোথায় জের কোথায় জবর এবং সংযোজন বিভাজন পরস্পরের পদ্ধতি সম্পর্কে জানা যাবে, সেটা হচ্ছে ইলমে নাহু। আচ্ছা, ধন্যবাদ। আর কেউ? তাজুল ইসলাম বলেন তো, কি বুঝলেন? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, ইলমুন নাহু হচ্ছে যে নিয়ম কানুন অধ্যয়ন করলে মরাব ও মাবনির এর শেষের অবস্থা সম্পর্কে জানা যায়, এবং এক একাধিক শব্দের উম, আহ, আহ, মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক বিস্তারিত জানা যায়, তাকেই ইলমুন নাহু বলা হয়। ধন্যবাদ। আর কেউ বলবেন? জি ভাইয়া। বলেন। আহ, এখানে যে এলমেন নাহু, এই শাস্ত্র যদি অধ্যয়ন করা হয় তাহলে এসেম ফেল হরফ এই তিনটার শেষ অক্ষরের অবস্থা বলতেছি এখানে জানা যাবে, কিন্তু মানে এই শেষ অক্ষরের অবস্থা, মধ্যখানের অবস্থা বা প্রথম অক্ষরের অবস্থা, মানে শুধু কি শেষ অক্ষরের অবস্থায় জানা যাবে না অন্য আর কোনো পরিবর্তন এটা থেকে জি, জানা যাবে না? ধন্যবাদ। এখানে মূল বিষয় হচ্ছে এই যে সংজ্ঞাটা আমরা পড়ছি, এই সংজ্ঞাটার মধ্যে দুইটা পার্ট আছে। কয়টা পার্ট আছে বলেন তো? দুইটা। দুইটা। দুইটা পাঠ। একটা হচ্ছে, প্রথম পার্টটা হচ্ছে যে ইলমুন নাহু এমন কিছু নিয়ম কানুনের নাম যার মাধ্যমে ইসিম ফিল হরফের শেষ অক্ষর, শেষ হরফের অবস্থাটা জানা যায়। ঠিক আছে। আরেকটা পার্ট হচ্ছে যে সকল নিয়ম কানুনের মধ্যে বাক্যের মধ্যে যে শব্দাবলী থাকে, এই শব্দাবলীকে একটার সাথে আরেকটাকে মিলানোর, সংযোজন করার নিয়ম কানুন সম্পর্কে জানা যায়।
ওই হুম। যে নিয়ম কানুন গুলা, এগুলাই হচ্ছে ইলমুন নাহু। কটা পার্ট পাইলাম বলেন তো? দুইটা পার্ট। দুইটা। দুটো ওস্তাদ। ইসিম ফিল হরফের শেষ অক্ষরের অবস্থা, আর কি বাক্যের মধ্যে যে বাক্যের শব্দগুলি থাকবে, তার অবস্থা। জি, সেগুলোকে একটার সাথে আরেকটাকে মিলানোর প্রক্রিয়া, একটার সাথে আরেকটাকে মিলানোর প্রক্রিয়া। প্রক্রিয়া। বাস, এটা ভালো করে বুঝবেন। তা এই জিনিসটা আমি পারছি কিনা ইলমুন নাহু পড়ে, এটাই আমার আউটপুট আসবে। ইলমুন নাহু এর লক্ষ্য ও উদ্দেশ্য, কেন আমরা ইলমুন নাহু পড়বো? আরবি ভাষায় শাব্দিক ভুলভ্রান্তি থেকে চিন্তা শক্তিকে রক্ষা করাই হলো ইলমুন নাহু এর লক্ষ্য ও উদ্দেশ্য। ইলমুন নাহু শেখার ফলে আরবি ভাষা বিশুদ্ধভাবে পড়া, লেখা, বলার যোগ্যতা অর্জন করা যায় এবং তার প্রয়োগকালে ব্যাকরণগত ভুল ত্রুটি থেকে মস্তিষ্ককে মুক্ত রাখা যায়। অর্থাৎ আরবি ভাষায় শাব্দিক ভুলভ্রান্তি থেকে চিন্তা শক্তিকে রক্ষা করাই হচ্ছে ইলমুন নাহর উদ্দেশ্য। আপনি আরবি ভাষা লিখবেন অথবা বলবেন, লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে আপনি যেন কোনো ভুল না করেন, সেই ভুল থেকে আপনার আহ, লেখাকে অথবা বলাকে, এক কথায় আপনার টোটাল মস্তিষ্কটাকে সেভ করবে, রক্ষা করবে হচ্ছে ইলমুন নাহু। এই জন্য আমাদেরকে ইলমুন নাহু জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। ইলমুন নাহুর আলোচ্য বিষয় হচ্ছে কালিমা ও কালাম, শব্দ ও বাক্য। দেখবেন আমরা যখন সরফের পড়েছিলাম যে সরফের আলোচ্য বিষয় কি, তখন কিন্তু সেখানে সেখানে আমরা বলছিলাম যে সরফের আলোচ্য বিষয় হচ্ছে কালিমা, শুধুমাত্র শব্দ। ঠিক আছে। আর ইলমুন নাহর আলোচ্য বিষয় কিন্তু শুধু কালিমা না, কালিমা প্লাস কালাম, শব্দ এবং বাক্য দুটাই। পার্থক্যটা বুঝতে পারছেন? জি। জি, তাহলে ইলমুন সরফ শুধু শব্দ নিয়ে আলোচনা করে, আর ইলমুন নাহু শব্দ এবং বাক্য দুইটা নিয়েই আলোচনা করে। আচ্ছা, এর আলহামদুলিল্লাহ। এই যে আমরা ইলমুন নাহুর পরিচয় পড়লাম, ইলমুন নাহুর লক্ষ্য উদ্দেশ্য পড়লাম, ইলমুন নাহুর আলোচ্য বিষয় পড়লাম, এই জায়গাটা বুঝেন নাই অথবা এই জায়গাটায় কারো কোনো প্রবলেম আছে বা কোনো প্রশ্ন আছে? জি, যেহেতু আপনাদের প্রশ্ন নাই, তাহলে আমরা একটু সামনের দিকে যাব। লফজ এর পরিচয়। মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে। লফজ দুই প্রকার। আমরা যা কথাবার্তা বলি না কেন, মুখ দিয়ে যাই উচ্চারণ করি না কেন, এটা যদি অর্থপূর্ণ হয় তখন এটা দুই প্রকার হয়, তখন এটাকে লফজ বলে। যদি অর্থপূর্ণ হয়, কথাটা যদি অর্থপূর্ণ হয়, অনর্থক কোনো কথা কখনো লফজ হয় না। যদি কথাটা অর্থপূর্ণ হয়, এটার কোনো একটা মিনিং থাকে, তখন এটাকে বলে লফজ। লফজ দুই প্রকার। লফজ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। এখন মুফরাদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে, এটা নিয়ে আমাদের আলোচনা আসবে। মুফরাদের পরিচয়, এগুলা কিন্তু লফজের প্রকার, ভালো করে বুঝবেন। মুফরাদ এক বা একাধিক হরফ মিলে যদি কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, তখন তাকে মুফরাদ বলে। এর অপর নাম কালিমা। এর অপর নাম কি? মুফরাদের কালিমা। অপর নাম কি বলেন? কালেমা। কালিমা। 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 যেমন আহমাদ, মিন ইত্যাদি বা থেকে, এগুলা হচ্ছে মুফরাদ। এক বা একাধিক হরফ মিলে যখন কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে, এক হরফে কখনো কখনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, অথবা একাধিক অর্থ মিলেও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে। তো একাধিক অর্থ মিলে তো উদাহরণের অভাব নাই, এই যে আহমাদ, মিন, এগুলা। একটি হরফে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, মুফরাদ হয়েছে, এরকম কোন শব্দ কি আপনারা আমাকে দেখাতে পারবেন? বলেন তো দেখি, পারবেন কিনা? মানে একটা হরফেই কালিমা হয়েছে, মুফরাদ হয়েছে, এরকম কোন শব্দ? উম, উম, কি ব্যাপার বলেন, না বললে কেমনে হবে? উম, আপনারা না সরফ পড়ে আসছেন, এটা কেমন কথা? হয় হামজা জবর। হ্যাঁ, তা ফা। উম, ওস্তাদ কুল। এটা
কোন, এটা তো দুই হরফ হয়ে গেছে, আমরা বলছি এক হরফে একটা কালিমা হয়েছে বা মুফরাদ হয়েছে, এরকম একটা কোনো উদাহরণ কি আমরা এখানে কথাটা ওস্তাদ বললাম কি? একটা বা হরফে। বা বা, দিয়ে এটা তো হরফ। আচ্ছা দেখেন তো, আমি এই যে শব্দটা লিখলাম, কবজের কি? জি এই ওস্তাদ, আমি এই এটা বলছিলাম ওস্তাদ। কি? আওয়াজটা শুনি নাই ভালো করে। আচ্ছা। কবজের কি? কি? এই এটা কি জি একটা শব্দ দিয়ে একটা হরফ হয়ে গেছে না, মুফরাদ হয়ে গেছে না? যদিও জি ডানে ওস্তাদ। বামে তার শব্দ উজ্জ আছে, বা পড়ে গেছে, এক কথা উজ্জও নাই, পড়ে গেছে, এখন এতটুকুই আছে। কি অর্থ? তুমি ভয় পাও, অর্থ কি? তুমি ভয় পাও। তাহলে একটা হরফ দিয়েই কিন্তু এটা কালিমা হয়ে গেছে। ওয়াকিতে কি? হ্যাঁ, তাকি থেকে কি? আমরের সিগা কি। আচ্ছা, এরকম মানে একটা হরফ দিয়েও কখনো কখনো মুফরাদ হতে পারে, কালিমা হতে পারে, আবার কখনো কখনো একাধিক হরফ হরফ দিয়ে কালিমা হবে। ঠিক আছে, তো এই যে আমরা পড়লাম লফজ কাকে বলে, লফজের প্রকার। লফজের প্রকার দুইটা, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ নিয়ে আমাদের আলোচনা এখন চলমান। হ্যাঁ, এই মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। মুফরাদের অপর নাম কি? কালিমা। এটা একটু মনে রাখবেন কেমন, যে মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। কালেমা। ঠিক আছে, কারণ পরবর্তীতে কালিমাই ব্যবহার হবে, মুফরাদে তো ওটা ব্যবহার হয় না। সব জায়গায় দেখবেন যে কালিমা কাকে বলে, কালিমাগত প্রকার, এই সেই এগুলা ব্যবহার হবে। এখন আমার কথা হলো, আপনাদের এই জায়গাটায় কোনো প্রশ্ন আছে কিনা, লফজের পরিচয়, প্রকার, এই জায়গাটায় কারো কোনো প্রশ্ন নাই? জি না, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটা হুজুর যখন আমরা যখন ওনাদের কাছে পড়তাম, তখন আমরা একটা প্রশ্ন করেছিলাম আমাদেরকে, যে আপনি তো বললেন যে মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে, এখন ধ্বনিটা যদি অর্থপূর্ণ না হইয়া অনর্থকপূর্ণ হয়, তখন তাকে কি বলে? বলছেন যে ধ্বনি, অর্থপূর্ণ ধ্বনিকে লফজ বলে, তো অনর্থক মুহমাল। লফজ মানে ধ্বনি যেটা, ওইটা কি বলতে পারবেন কেউ? শব্দ। মুহমাল। মুহমাল। অনর্থকটাকে কি বলে? মুহমাল। 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 এটা কখনো কি না, লফজ না। ঠিক আছে, মুহমালটা হচ্ছে যার কোনো অর্থ নাই, আপনি সারাদিন ও করতেছেন, যার কোনো কি নাই, অর্থ নাই, তখন এটাকে বলে উস্তাদ। মুহমাল। অনর্থক কথাবার্তা আমরা বলি না, এটা তুমি উস্তাদ, কি জি। বলছো, হ্যাঁ? তাহলে অর্থবিহীন শব্দকে মুহমাল বলে নাকি উস্তাদ? হ্যাঁ, অর্থবিহীন শব্দকে মুহমাল। মুহমাল বলে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আকসামুল কালিমা, কালিমার প্রকার। কালিমা বা পদ তিন প্রকার। হ্যাঁ, ইসিম বিশেষ্য, যে কালিমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তিন জামানা বা কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে ইসিম বলে। ভালো করে বুঝবেন, কালিমা তিন প্রকার, মানে টোটাল কালিমা মানে শব্দ, আরবি ভাষায় যত অর্থপূর্ণ শব্দ আছে সবগুলোকেই তো ইয়া বলে, সবই তো লফজের অন্তর্ভুক্ত, তাই না? আর যত শব্দ আছে, একক শব্দ যত আছে সবগুলোকেই তো কালিমা বলে। তো এখন এই কালিমাটা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। আমরা যেটা পড়েছিলাম, ইসিম, ফেল, হরফ। হরফ। এই তিনটার বাহিরে আরবিতে কোনো কালিমা নাই, আর কোনো শব্দ নাই। আরবি যত শব্দ আছে, এটা কোটি হোক, মিলিয়ন, বিলিয়ন, যত শব্দ আছে সব এই তিন প্রকারের মধ্যে আপনি পাবেন। এই তিন প্রকারের বাহিরে কোনো শব্দ আপনি কখনোই খুঁজে দেখাতে পারবেন না। যদি আপনি মনে করেন যে না, আপনি খুঁজে বের করবেন, তাহলে আপনার সাথে 1 কোটি টাকা চ্যালেঞ্জে যেতেও আমরা রাজি। কারণ যত শব্দই আপনি বের করেন না কেন, কোনো না কোনো ভাবে তিনটা প্রকারের মধ্যে ঢুকবেই। ঠিক আছে, তো এই যে কালিমা, কালিমা তিন প্রকার: একটা হচ্ছে ইসিম, আর মানে একটা তাহলে হচ্ছে কি ফেল। এগুলো ওই যে পার্টস অফ স্পিচ বা পদ, হ্যাঁ, বা সেই তিনটা পার্টস অফ স্পিচ, এগুলো সব? অর্থাৎ বাক্যের মধ্যে অন্তর্গত যে শব্দগুলো আছে প্রত্যেকটাই এক একটা পার্টস। আর এটাই এক একটা কালিমা, প্রত্যেকটাই একটা কালিমা। কালিমা বা পদ, জি। জি। এখন কোন শব্দ বা মানে অনর্থক কোন শব্দ তো আর বাক্যের মধ্যে ব্যবহার হবে না, তাই না? না। বাক্যের মধ্যে যা ব্যবহার হবে তা তো অবশ্যই কোনো না কোনো একটা অর্থ আছে, না হলে তো এটাকে কেউ ব্যবহার করতো না বাক্যে। যে কালিমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, এমন একটা কালিমা যে নিজের অর্থটা নিজে এসে দিতে পারে,
এবং তিন জামানা, তিন জামানা বলতে কি কি বুঝতে বলতে পারবেন? তিন কাল জি। কি কি? বর্তমান, ভবিষ্যৎ, অতীত। মাজি, হ্যাঁ, হাল, মুস্তাকবিল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাদি, হাল, মুস্তাকবিল, এইগুলোর সাথে কোনো মুস্তাকবিল। সম্পর্ক রাখে না, এগুলোর সাথে কি রাখে না, কোনো সম্পর্ক রাখে না, রাখে তাকে না। ইসিম বলে। তাকে কি বলে? ইসিম ইসিম। বলে। যেমন মনে করেন ইসিম আহমদ, বলে। এটা ইসিম, নাম, তাই না? তো এটা আহমদ বললেই তো আমি বুঝবো যে আসলে আহমদ বলতে কাকে বোঝানো হচ্ছে। ওমর, তো উমর বলতে কাকে বোঝানো হচ্ছে, এই নামটা আমি বললেই বুঝবো না? জি। হ্যাঁ, উমর নামের ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো এই যে মানে সে যে নিজের অর্থটা নিজে দিতে পারছে কোনো ধরনের সমস্যা ছাড়া, হ্যাঁ, এটাই বলতেছে যে কালিমা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তিন জামানার সাথে কোনো জামানার সম্পর্ক রাখবে না। আহমাদ, ওমর, মাহমুদ, এগুলোর সাথে কি মাদি, মুদারি, হাল এর কোনো সম্পর্ক আছে? মুস্তাকবেল? না। সম্পর্ক নাই। তাহলে ইসিমটা হচ্ছে এমন একটা পদ, এমন একটা পদ, এমন একটা কালিমা, এমন একটা পার্টস অফ স্পিচ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আর তিন জামানা বা তিন কালের সাথে কোনো কালে, তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। এটাই হচ্ছে ইসিম। এখন ইসিমটা আমরা কিভাবে চিনবো? বাক্যের মধ্যে তো অনেক শব্দ থাকে, ইসিম থাকবে, ফেল থাকবে, হরফ থাকবে। তো সেখান থেকে ইসিমটা আমরা কিভাবে আলাদা করব? কারণ ইসিমটা তো আমাদের জানতে হবে, না জানলে আমরা জবর জের পেশও লাগাইতে পারবো না, আবার নাহু পড়াটা আমাদের বেকার যাবে। তো এই জন্য ইসিমটা আমরা কিভাবে চিনবো, এটা আমাদের জন্য জানা জরুরি। আপনি অনেক কষ্ট টষ্ট করে এয়ারপোর্টে কাউকে আনতে গেলেন, কিন্তু যাকে আপনি আনতে গেছেন তাকে আপনি চিনেনও না, এবং তাকে চিনার জন্য যা দরকার এমন কোনো কিছুই আপনার কাছে নাই। হ্যাঁ, তাহলে কি আপনি ওই লোকটাকে রিসিভ করে আনতে পারবেন? না, পারবেন না। তো তাকে কখনোই হয়তো না। বা আপনার চিনতে হবে, তার ফেসটা চিনতে হতে হবে, অথবা তাকে চিনার জন্য যে একটা উপকরণ, যেমন নামের একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা, যে ওই ব্যক্তির নাম দেখে আপনাকে যেন বলতে পারে যে আপনি তাকে নিতে আসছেন, বা এরকম কিছু একটা, এরকম কিছু একটা, তা এটাও নাই। যদি ওইটা থাকতো তখন আপনি তাকে বের করে আনতে পারতেন। আর ইসিমটাও এমন, ইসিম না শুধু ইসিম, ফেল দুটোই এমন, যে এইগুলা নির্দিষ্ট কিছু আলামত আছে, ওই আলামত গুলা সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আলামত গুলো সম্পর্কে আপনি না জানেন, সাইফুল আজিজ, আপনার এখানে অডিওতে প্রবলেম আমার হচ্ছে, হ্যাঁ, অডিওটা অফ রাখেন, কথা বলার সময় অডিও অন করবেন। আর আপনি যে হয়তো বা হেডফোন ব্যবহার করছেন, হেডফোনটা খুলে ক্লাস করতে পারেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা এখানে যে কথাটা, হ্যাঁ, ইসিমের কিছু আলামত আছে। আপনি ইসিম কিভাবে চিনবেন? শত শত শব্দ, হাজার হাজার শব্দ, ওখান থেকে আপনি ইসিম গুলাকে বের করবেন, কিভাবে বের করবেন? হ্যাঁ, ইসিম গুলা বের করার পদ্ধতি হচ্ছে তার আলামত সম্পর্কে জানতে হবে, তার ফেস আপনাকে চিনতে হবে, যে তার চেহারাটা কেমন, সে সুন্দর না কালো, তার নাকটা মোটা নাকি ঠোঁটগুলা মোটা, হ্যাঁ, চোখ কালো না লাল, মোটা না চিকন, এইগুলো সম্পর্কে তো আপনাকে জানতে হবে। না জানলে আপনি ইসিমকে চিনতে পারবেন না। আর এই চিনার যে পদ্ধতিগুলা, এই নাক কান মোটা ইয়াগুলা, এগুলাই হচ্ছে এই যে 20টা আলামত এখানে দেওয়া আছে। ইসিমের আলামত এক এক জায়গায় এক একটা, কোথাও 12টা, কোথাও 10টা, কোথাও এরকম কম বেশি আছে। আমরা এখানে 20টা আলামত আনতে পারছি আর কি। ঠিক আছে, দেখেন, এক নাম্বার হচ্ছে আলিফ লাম। কোন শব্দের শুরুতে যদি আপনি কখনো কোনো ভাবে দেখেন যে আলিফ লাম আছে, তাহলে আপনি বুঝবেন এটা ইসিম। ফেলে ইসিম। কোনোভাবেই আলিফ লাম থাকবে না। দুই নাম্বার আত-তানভিন, শব্দের শেষে যদি তানভিন থাকে, কোনোভাবে যদি আপনি দেখেন শব্দের শেষে তানভিন আছে, তখন আপনি বুঝে নেবেন এটা ইসিম। মুসাগ্গার হওয়া, ইসমে তাসগির, ইসমে তাসগির বলতে হচ্ছে আপনার বড় কোনো কিছু থেকে ছোট, তুলনামূলক যেটাকে ছোট বলা হয়, ওইটাই ইসমে তাসগির, মুসাগ্গার। সংক্ষিপ্ত। তো হিররাতুন মানে হচ্ছে বিড়াল ছানা, হুরায়রা মানে হচ্ছে আরো বিড়াল, মানে বিড়ালের ছানার থেকেও আরো ছোট, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে মুসাগ্গার হওয়া। মুসাগ্গারের ওজনটা এরকমই। তারপর এটা হচ্ছে আপনার মুসান্না হওয়া, অর্থাৎ তাসনিয়া হবে। আচ্ছা, এরপরে দিকে আরো আছে মানসুব হওয়া, ইসমে মানসুব, বাংলাদেশি, বাংলাদেশি। যেমন মনে করেন আপনার জন্ম যদি ফরিদপুরে থাকে, তখন আপনাকে বলা হবে ফরিদপুরি। হ্যাঁ, আপনার জন্ম যদি
কোথায় থাকে, সুনামগঞ্জে থাকে, তখন আপনাকে বলা হবে সুনামগঞ্জি। এরকম অর্থাৎ মানুষকে তার এলাকা, তার বিদ্যা অথবা কোনো একটা কিছু খেয়াল করে ওই মানে ডাকনাম অথবা নিকনেমে ফোকাস করাকেই ওই যে যার মাধ্যমে ওইটাই ইসমে মানসুব, মানে কোনো একটা কিছুর দিকে মিলিয়ে দেওয়া, ওটাই ইসমে মানসুব। তো বা একজন বাংলাদেশি লোককে আপনি বলতে পারেন হ্যাঁ এই বাংলাদেশি, হ্যাঁ তার মানে হচ্ছে ওই যে বাংলাদেশি এটা আসছে, ওটাই ইসমে মানসুব। কথা বুঝতে পারছেন? জি। জি। এরপরে 3 নাম্বার কি, 4 নাম্বার, 5 নাম্বার কি, মাজমুআ, অর্থাৎ জমা হওয়া। কোনো একটা শব্দ যদি জমা হয় তখন আপনি বুঝবেন এটা ইসিম। মুসনাদ ইলাই হওয়া, মুসনাদ ইলাই মানে হচ্ছে এমন শব্দ, এগুলো একটু নোট রাখবেন, এগুলো কিন্তু পরে কাজে লাগবে। মুসনাদ ইলাই মানে হচ্ছে এমন কিছু যার সম্পর্কে বাক্যে কোনো কিছু বলা হয়, এটা বলে মুসনাদ ইলাই। তো কোনো শব্দ যদি মুসনাদ ইলাই হয় তখন আপনি বুঝবেন যে এটা ইসিম। যেমন আহমদ আলিমুন, আহমদ আলিম, এই যে বাক্যে আহমেদ আলেম বলা হয়েছে, এই সব সংবাদটা কার সম্পর্কে বলা হয়েছে? আহমদ সম্পর্কে। তার মানে আহমদটা একটা ইসিম। এবারে মুদমারা, দমির হওয়া, দমির তো আপনারা জানেনই, হুয়া হুমা হুম আনা নাহনু আনতা আনতুমা আনতুম, এগুলা এগুলাও ইসিমের আলামত। আল হারফুল জার, কোন শব্দের শুরুতে যদি হরফে জার থাকে তখন আপনি বুঝবেন যে এটা ইসিমের আলামত। এখন হরফে জার বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ প্রায় 17টা হরফে জার আছে। এগুলোর কোনো একটা যদি কোনো শব্দের শুরুতে থাকে, ব্যবহার হয়, তখন আপনি বুঝবেন যে এটা ইসিম। মুদাফ ইসিম। হওয়া, কলাম ও জাইদিন, জায়েদের কলম। ঠিক আছে। তো এখন এটাকে বলা হচ্ছে মুদাফ, হ্যাঁ, মানে সম্বন্ধ সূচক ইসিম। আচ্ছা, এরপরে হচ্ছে মাউসুফ হওয়া, কালামুন জাদিদুন, নতুন কলম, নতুন কলম। তো এরকম যদি কোনো কলম নতুন থেকে থাকে তখন সেটাকে, হ্যাঁ, আমরা বলছি যে এইটা সম্পর্কে বলা হচ্ছে, নতুন কলম সম্পর্কে, তাহলে এই কলমটা হচ্ছে মাউসুফ, এটাই ইসিম। যেহেতু সে ইসমে মাউসুফ হয়েছে এখানে, এই জন্য। এরপরে দেখেন আহ মুসান্না হওয়া, এখানে তাসনিয়া। কলামুন জাদিদুন, দুইটাই কি এসএম হবে না? হবে। দুইটাই ইসিম, দুইটাই ইসিম। সিফত হলে ওই যে দেখেন পরে আছে, এই যে এখানে 19 নম্বর এটা, হ্যাঁ সিফতও যদি হয় তখনও সেটা ইসিম হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন মুসান্না হওয়া, কলামানে, এই যে তাসনিয়া হয়েছে আলিফ নুন দিয়ে, এটা হচ্ছে ইসিমের আলামত। মুনাদা হওয়া, ইয়া জাইদু, হুম, জায়েদ, হে জায়েদ, এটাই মুসান্না, সরি মুনাদা। তা উল মুতাহাররাকা, অর্থাৎ এমন তা যেটা হরকত যুক্ত, তখন সেটা ইসিমের আলামত। নাসি রতুন, এই যে তা আল মুতাহাররিকা, এটাকে আপনি মানে দেখছেন কোন একটা শব্দের শেষে আছে, তখন আপনাকে বুঝে নিতে হবে এটা ইসিম। আচ্ছা, মানসুব হওয়া, এটা তো আমরা বললাম। আসমে মৌসুলাত, ইসমে মৌসুল আছে, এগুলো সম্পর্কে আলোচনা হবে। ইসমে ইশারা, হাজা হাজিহি, এটা ওটা এটা, এটা সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা দেওয়া হবে, এগুলো আলোচনা হবে ভিতরে। আসমে আফআল, হায় হাতা, হ্যাঁ, আলোচনা হবে। আসমাউল ইস্তেফাম, কাইফা, মাদা, আলোচনা হবে। আর ইসমুল মুশতাক, নাসির, এগুলো সব ইসিমের আলামত। সিফাত, জাকিয়ুন, গবিয়ুন, মুবতাদা, জাইদুন, আলিমুন, এই যে বিষয়গুলো। একটু প্রশ্ন ছিল। আসছি, প্রশ্নে আসবো। ইন লা ইউজাদু আলামাতাল ইসিম, বলেন। ওই যে যেটা আছে, মাজমু হওয়া এবং মুসান্না হওয়া, মানে জমা এবং দ্বিবচন হওয়া। তো এক্ষেত্রে ওই যে গর্দানের যে ফেলে যে জমা বা তাসনিয়া হয়েছিল, ওগুলো ফেলের ইসিম, ক্ষেত্রে তো মুসান্না বা জমা হয়। ওগুলাও ইসিম। এগুলো ইসিম বলতে ওগুলো তো এমনিতে ফেল, কিন্তু আপনার ওই যে মুসান্না যখন হবে তখন তো আলিফ নুন যোগ করে মুসান্না বানাইতে হবে, এছাড়া তো আপনি মুসান্না বানাইতে পারবেন না, তাই না? জি জি, মানে ফাআলা, ফাআলা, ফাআলু, এক্ষেত্রে এগুলো তো আমরা দ্বিবচন এবং তার মধ্যে বহুবচন যে বলি। দমির গুলা আছে, এই দমির গুলা ইসিম। এই যে ফাআলা হুমা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। পা আলু, ওই যে হ্যাঁ ওয়াওটা হ্যাঁ, দমিরে বুঝতে পারছি। বারেস, আলিফ, এগুলা সব এর মধ্যে। আর 1 নাম্বার যেটা আলিফ লাম হওয়া ছিল, তাহলে কি মাছদার, সকল মাছদার ইসিম হবে?
সকল মাছদার ইসিম। আর নাসরু। হ্যাঁ, সকল মাছদার, যত মাছদার আছে সবই হচ্ছে ইসিম। ইসিমের তিনটা ওস্তাদ। প্রকার আছে। ইসিমের তিনটা প্রকার আছে, একটা হচ্ছে ইসমে জামেদ, আর একটা হচ্ছে ইসমে মাছদার, আর একটা হচ্ছে ইসমে মুশতাক। হ্যাঁ। জি তো ওস্তাদ। এই মাছদারটা হচ্ছে ইসমে মাছদারের অন্তর্ভুক্ত। জি। ওস্তাদ, যদি বলে আলহামদু, এটা কি ইসিম হবে? আল হামদু। আমি একটু আওয়াজটা বুঝতে পারছি না, আবার বলেন তো। জি বললাম আলহামদু। আলহামদু, আলহামদু। হ্যাঁ, আলহামদু অবশ্যই ইসিম, তার শুরুতে আলিফ লাম আছে না। জি। 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 এ- এই হচ্ছে আমাদের ইসিলেমের আলামত। আর কোনো প্রশ্ন আছে আলামতে? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা তো চাইলে আরো কিছুটা পড়াতে পারি, কিন্তু পড়াবো না কারণটা হচ্ছে এটা আপনাদের মুখস্থ করতে হবে। জি ওস্তাদ। আলামতের ইসিমগুলো মুখস্থ করতে হবে। এরপরে আপনার এই যে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে সব। কালকে শোনাতে হবে ক্লাসে। কালকে বলতে আগামী ক্লাসে আর কি। আমার কথা বুঝতে পারছেন? জি। পারবেন তো ইনশাল্লাহ সবাই? জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ওস্তাদ। হ্যাঁ, বলেন। ওই এই, এই সরব অংশের লাস্টের যে একটা ক্লাস, এই ক্লাসটা আমি পাই নাই, এটা পিডিএফ আমি আসলে ডাউনলোড করি নাই। এটা কি গ্রুপে আছে ওস্তাদ? অবশ্যই আছে। ওকে, জাজাকাল্লাহ ওস্তাদ। না থাকার কোনো সুযোগই নেই। সৌরভ বংশের ক্লাস আপনার দেওয়া হয়েছে ফ্রি ক্লাস। তালিলের যে ক্লাসটা, লাস্টের ক্লাসটা। হ্যাঁ, তালিল। 24তম ক্লাস দেখেন দেওয়া আছে 10 তারিখ। জি 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 জি। 11 তারিখ, 10 তারিখ না, 11 তারিখের দেখেন প্রথম মেসেজটাই ওটা। ভিডিও রেকর্ড দেওয়া আছে, উপরে পিডিএফ ফাইল দেওয়া আছে, দেখেন। হ্যাঁ, জি 24তম ক্লাস সবার শেষে। হ্যাঁ। জি। আচ্ছা। আচ্ছা, এবার আর কারো কোনো প্রবলেম তো নাই না? ভাইয়া, হ্যাঁ। এই যে আপনার ফেইলের ভিতরে আমরা যে গর্দানগুলো পড়ি, এর ভিতরে যে বললেন যে জমির গুলো লুকায়িত থাকে, মানে হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, মানে গায়েব আর হাজের মোতাকাল্লিমের। এখন এগুলো থাকার কারণে এই ফেল গুলো মানে এসএম হবে না ফেল হবে, মানে ফেল তো ফেলই। জমির তো আছে এসে। জি জি। ফেল তো ফেল হয়, তার ভিতরের জমিটা তো অবশ্যই মুসলমান। তার ভিতরের জমিটা কি বলছি, মুসলমান। অবশ্যই ইসিম, অবশ্যই কি ইসেম। ইসিম। কি খবর, হাসিব গালিব দুইজনই জয়েন করেছেন? আসসালামু আলাইকুম। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আমরা আপনাদের? দুই ভাই জয়েন জি ভাই। করেছি ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে থাকো, হ্যাঁ। জি ভাই। দেখবা মাসখানেক যাওয়ার পরে দেখবা নিজেদের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যে আগে এটা পারতাম না, ওটা মনে ছিল, ওটা বুঝতাম না। মানে এখন মনে হবে, অনেক সময় মনে হবে যে আর এগুলো তো পারি, পড়ার দরকার নাই। এই জিনিসটা মনে আনা যাবে না কোনোভাবেই। ঠিক আছে, এই জি জিনিসটা মনে আনলেই দেখা যাবে একটা মানে খামখেয়ালিপনা ঢুকবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যেটা পারা যাবে না, 10টা লাইনের মধ্যে দেখা যাচ্ছে 3 লাইন পারো না, 7 লাইন পারো। আচ্ছা, এটা তো পারি, তখন ওই যে 3 লাইন যে ছুটে গেল, এই গ্যাপটা আর উঠানো যাবে না। এই জন্য যা পড়ছি কিছুই পারি না আমি এখন, আমাকে সবই পড়তে হবে। সবাই বুঝতে পারছেন কথাটা? জি ওস্তাদ। জি এখন আপনাদেরকে যে যে একদম। যে ইয়া দিলাম, আলামাতুল ইসিম দিলাম, ওই আলামাতুল ইসিম গুলা আপনাদের মুখস্থ করতে হবে। এগুলো হোমওয়ার্ক, খাতায় লিখবেন, লিখে এটা জমা দিবেন। জমা দেওয়ার জন্য আমাদের যে তাকরার গ্রুপ আছে, হোমওয়ার্ক জমা দেওয়ার, ওই গ্রুপটাতে জমা দিবেন। মনে থাকবে? জি আচ্ছা। আর নতুন যারা আসছেন তাদেরকে আমরা লিঙ্ক অবশ্যই দিয়ে দিব হোমওয়ার্কের। হ্যাঁ, গ্রুপটার লিঙ্ক ওখানে দিতে পারবেন, অসুবিধা নেই। জি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ। জি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমি অনেকদিন ধরে ক্লাস করতে পারতেছি না, একটু সমস্যা ছিল ফ্যামিলিগত ভাবে, বাচ্চারা অসুস্থ ছিল, এই জন্য। তো ও এখন আচ্ছা আচ্ছা, ক্লাসগুলো মনে হয় দেয়া হয়েছে কিনা আমাকে। সবই দেওয়া আছে গ্রুপের মধ্যে। হ্যাঁ, গ্রুপে একটু পিছনের দিকে যাবেন, সবই পাবেন। তো এই সমস্যা তো আগে জানার নাই।
সমস্যা থাকতেই পারে, রেগুলার যদি ক্লাসে না থাকেন। এই যে আমাদের এই যে দেখেন ক্লাসের অবস্থা, আমি তো হার্ড লাইনে যাই না। যে 40 প্রায় 45 জনের মতো ভর্তি আমাদের এই কোর্সটাতে। ক্লাস করতেছেন কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়, সাত, আট, 9 জন মাত্র। 9 জন ক্লাস করতেছেন, তো এই 40 জন 45 জন থেকে 9 জন ক্লাস করলে কি অবস্থা বলেন তো? ওস্তাদ, একটা একটা প্রশ্ন করতে আমার চাইছিলাম মিস ওস্তাদ। হবে না, আমার একটু ঝামেলা ছিল যে। হ্যাঁ এটা, জি ওস্তাদ, প্রশ্ন একটা করতে পারি ওস্তাদ? হ্যাঁ 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 বলেন। অবশ্যই এটা বাইরের প্রশ্নটা তারপরে করি ওস্তাদ। এই জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে নিবন্ধনের সার্কুলার এরকম আশ্বাস আছে ওস্তাদ? সম্ভাবনা 20% হওয়ার সম্ভাবনা বুঝছেন, হুম। আর না হওয়ার সম্ভাবনা 80%। আপনি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রাইমারি জি পরীক্ষার তো ডেট দিয়ে দিল, এখন আসলে হবে? ওইটা প্রাইমারিটা হয়েছে বলতে পারতেছি না, তবে নিবন্ধনটা কিন্তু আপনার নির্বাচনের আগে সার্কুলার দেওয়ার সম্ভাবনা খুব কম। হুম। আর পরীক্ষা হবে না, সার্কুলার যদি কোনো রকম ভাবে হয়েও যায় হয়তো বা ফেব্রুয়ারির শেষের দিকে, হবে না, যে সার্কুলারও অবস্থা, হবে না, ওই নির্বাচনের পরে যাবে। সাইফুল আজিজ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি আমি তো অবস্থা আপনার? শুরু থেকে জয়েন করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম। নামাজ পড়তে আস্তে আস্তে একটু দেখে গেছি। আহা। রেগুলার ক্লাস করবেন কেমন? জি হুজুর। হুজুর, এখন নিবন্ধন, 19তম নিবন্ধন কি আসলে আদৌ কি 26 সালে হওয়ার সম্ভাবনা আছে? 26 সালে তো হবেই। আপনি হতাশ হয়ে মানে গেছেন মনে হচ্ছে। আমি আমার সার্টিফিকেট এই ছিল 6 ছাব্বিশ 11 সাল 19 ও 1991। বয়স। জি, 26 সালে আপনার কি 26 সালে শেষ? 6 11 1991 তো। 1999 না, ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটা আচ্ছা অবশ্যই পাবেন, আপনি একটা সার্কুলার পাবেন মিনিমাম। হুজুর, আমাদের এখানে ক্লাস কয়টা হবে? এখানে এই যে নাহু করছে, জি। নাহু করছে ক্লাস তো 35টা, দুই একটা হুম। এদিক ওদিক হতে পারে। এমনি আমাদের 35টা ক্লাস এই করছে। এমনি কি এরপরে এনটিআরসি এর ওই বিষয়ভিত্তিক ক্লাস কি হবে? এনটিআরসি এর ক্লাস তো এটা আমাদের যদি সার্কুলার হয় আলাদা কোর্স, আলাদা ব্যাচ চালু হবে, আলাদা কোর্সই চালু হবে এনটিআরসি এর জন্য। সার্কুলার হলেও কাজ চালু হবে, বা না হয়ে যদি সিলেবাসও যদি প্রকাশ পায় তাহলেও চালু হয়ে যাবে নতুন ব্যাচ। প্রশ্ন পদ্ধতি আর কি, সিলেবাস এবং প্রশ্ন পদ্ধতি। আচ্ছা জি হ্যাঁ। হুজুর, ভালো লাগলো। এই পড়ার ভিতরে আর একটা প্রশ্ন ছিল, বলেন। সর্বশেষ। বলছে আমরা যখন ওই সেন্টেন্স কারেকশন, মানে ইংরেজি বা বাংলা যখন আছে বাক্য শুদ্ধি, তখন এখানে আসে যে আহ, একটা বাক্যের ভিতরে কতগুলো পদ থাকে, তো সেখানে কোনোটা নাউন হয়, কোনোটা অ্যাডজেক্টিভ হয়। এখন আমরা তো অ্যাডজেক্টিভ হিসাবে পরিচয় দিই, তাহলে আরবি এখানে কি বলবো ওই ওই পদটার নাম? আরবি অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার সিফত। আরবিতে 3টা পদ, আহ, ইয়াতে তো আপনার 8টা, ইংরেজিতে তাই না? জি জি। ইংরেজিতে 8টা, 8টা, বাংলায় কয়টা? বাংলায় 5টা। 5টা। আরবিতে হচ্ছে 3টা, এই যে আজকে যে পড়াটা আমরা পড়লাম এটাই। আরবিতে হচ্ছে তারপর 3টা, এই 3টার মধ্যে কোনো না কোনো হয় ফেল হবে, নয় ইসিম কোনটা হবে, কোনটা আর না হলে আপনার হরফ হরফ হবে। হবে। এখন ইসিম কাকে বলে আমরা তো পড়লাম, ফেল কাকে বলে এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে, হরফ কাকে বলে এটা নিয়েও আগামী ক্লাসে আলোচনা হবে। এর বাইরে কোনো কিছু হবে না, এই 3টার মধ্যেই যে কোনো একটা হবে। তাহলে এজেক্টিভ যেটা, ওটা হচ্ছে নাউন, জি ওই ইসিম। বুঝতে জি জি পারছেন? জি, ইসমের সেটাই আন্ডারে। বলছিলাম। তার মানে ইসমে মুশতাক্কার যে 7টা, এটা সবই এর ভিতরে আলাদা আলাদা হইলেও সবই তো ফেলের, মূল নাম ফেল। না, ইসমে মুশতাক ইসমের আন্ডারে। তানবিন হইলে এই ইসমে জি জি ইয়া, জি এটা জি, ইসিম। তানভীর, আমরা হ্যাঁ পড়ি ঠিক না আছে ঠিক আছে, আমি এসএম ফাইলুন, বলবো ফাই, এটা ফেল হয়ে হ্যাঁ, গেছে। দোয়ারিবুন, কারিমুন, সবই তো তানবিন আছে। জি জি জি। জি। আর কোনো প্রশ্ন? এগুলো সবগুলোর মূল নাম আছে এসএম। জি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।